টি-20 বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ এখন আফগানিস্তান। সুপার 8-এর এই ম্যাচ অনেক কারণে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য যেমন আফগানিস্তানের জন্য আরও বেশি, কারণ আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দারুণ একটা সম্ভাবনা তৈরি করেছে সেমিফাইনাল খেলার। এখন বাংলাদেশেরও কেন সম্ভাবনার কথা বলছি, গাণিতিকভাবে অনেকগুলো যদি কিন্তুর হিসাব যদি মেলে, তো এই যেহেতু একটা যদি কিন্তুর হিসাব আছে, ফলে বাংলাদেশ যে এখনও টুর্নামেন্ট থেকে আউট সেটা কিন্তু বলা যাচ্ছে না। ফলে আমাদেরকে অপেক্ষায় থাকতেই হবে, এবং তার চেয়ে বড় কথা, এইসব হিসাব নিকাশ না হয় ভুলেই গেলাম, একটা জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে পারার স্বস্তির আনন্দ তো নিতে পারে বাংলাদেশ। এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। বাংলাদেশ আফগানিস্তান যদি খোলা চোখে বলেন, এখনকার পারফরমেন্স কিংবা দলের স্ট্রেংথ এগুলো বিচার করলে আসলে একটু হলেও কিন্তু আপনাকে আফগানিস্তানকে এগিয়ে রাখতে হবে। এখন বাংলাদেশের যে জায়গাটা দুর্বল, সেই জায়গাটাই কিন্তু আফগানিস্তানের সবল। যেমন বাংলাদেশের সবচেয়ে দুর্বল জায়গা কোনটি? টপ অর্ডার ব্যাটিং। ঠিক সেখানে আফগানিস্তান খেয়াল করে দেখেন, এই বিশ্বকাপে তারা যে ম্যাচগুলো জিতেছে বা যেভাবে খেলেছে, তাদের রানগুলো সব করেছেন দুই ওপেনার। এবং সবশেষ ম্যাচও যদি খেয়াল করেন, সেটা কিন্তু যে ভেন্যুতে বাংলাদেশের মুখোমুখি হবে, সেই কিংসটাউনে, সেখানে কিন্তু একটু স্লো উইকেট। এবং এই জায়গাতে গত ম্যাচটা অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়েছে। যে ম্যাচের ব্যাটিংটা নিয়ে কথা বলাটা খুব জরুরি, কারণ রহমাতুল্লাহ গুরবাজ তিনি কিন্তু প্রচণ্ড অ্যাটাকিং একজন প্লেয়ার, তিনি 6 মারতে অনেক পছন্দ করেন। কিন্তু ওই ম্যাচটা যদি আপনি ফলো করে দেখেন, যে যেহেতু আফগানিস্তান জানে তাদের ওপেনাররাই ফর্মে, তারপরে কিন্তু অনেক রানের মধ্যে নেই ব্যাটাররা, ফলে তারা চেষ্টা করেছেন উইকেটটাকে বুঝে অ্যাডজাস্ট করে পার্টনারশিপ বিল্ড আপ করতে। এবং যেখানে 6 ওভারের যে পাওয়ার প্লের কথা বলি, সেই 6 ওভারে রান ছিল 40 কিন্তু বিনা উইকেট, 10 ওভার যখন 64 কিন্তু বিনা উইকেট। শেষ পর্যন্ত যে জাদরানের সঙ্গে গুরবাজের সেই পার্টনারশিপ 118 রানে যায়। তারপরে আবার ঠিকই কলাপস করে বসে, কলাপস করতে করতেও দলের রানটা চলে যায় 148-এ। এবং সেই রানটা যে অস্ট্রেলিয়ার সঙ্গে উইনিং স্কোর হবে, সেটা হয়তো খোলা চোখে অনেকে বিশ্বাস করেননি, কিন্তু আফগানিস্তানের বোলাররা জানেন যে উইকেটের যে চরিত্র, তারা যদি রাইট লাইন লেন্থে বল করতে পারেন, সেখানে তাদের একটা সম্ভাবনা আছে। কারণ উইকেটটা কিন্তু 180-90 উইকেট ছিল না, এবং সেই ঘটনাটাই ঘটেছে। সেখানে ম্যাক্সওয়েল একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, এবং এটা বোধহয় আফগানিস্তানের জন্য একটা বড় স্বস্তির বিষয়। কারণ হচ্ছে 2023 বিশ্বকাপে আপনি যদি মনে করে দেখেন, সেখানেও কিন্তু অস্ট্রেলিয়া বাদ পড়ে যাওয়ার কথা ছিল, এরকম একটা অবস্থা ছিল। আফগানিস্তানের সঙ্গে ম্যাচ ছিল, আফগানিস্তানের একদম নিশ্চিত হয়ে গিয়েছিল জয়। এরকম একটা জায়গায় ইনজুরিতে পড়েও একটা অতি মানবীয় ইনিংস খেলেছিলেন ম্যাক্সওয়েল, যে কারণে আফগানিস্তানের সম্ভাবনা শেষ হয়। এবারও সেই ঘটনার দিকেই যাচ্ছিল, ম্যাক্সওয়েল ছিলেন দাঁড়িয়ে, শেষ পর্যন্ত তিনি 59 রানে যখন আউট হন, তারপরে আফগানিস্তান খুব সহজেই একটা জয়, 21 রানে জয় পেয়ে যায়। এখন ক্যালকুলেশনগুলো যেভাবে দাঁড়িয়েছে, তাতে সম্ভাবনা আছে একটা, যে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান বাংলাদেশের একটা করে জয় হয়ে যাওয়ার এরকম একটা সম্ভাবনা আছে। কিন্তু সেই সম্ভাবনা আবার ভারত অস্ট্রেলিয়া ম্যাচের পরে ইকুয়েশন বদলে যেতেই পারে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এখন বাংলাদেশের জন্য সেই সব ক্যালকুলেশনের বাইরে যে জায়গাটা, যে বাংলাদেশের টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা আছে, যেটা আফগানিস্তানের কথা আমি বললাম, দুই ওপেনার ফর্মে। বাংলাদেশের সেরকম কোনো আস্থার জায়গা টপ অর্ডারের কেউ নেই। আপনি যদি দেখেন ইনিংসগুলো 35-40 এরকম জায়গায় যে আটকে যাচ্ছে, বড় হচ্ছে না। তার পাশাপাশি আপনি যদি অধারাবাহিকতার যে গল্প, আপনি শান্ত প্রথম দিকে ঘুমিয়েছিলেন, শেষ 2 ম্যাচে 40-41 এরকম রান করলেও তার স্ট্রাইক রেট অতটা ভালো না। লিটন তো নিজেকে হারিয়ে খুঁজে বেড়াচ্ছেন। কি দাঁড়াবে লিটনের শেষ পর্যন্ত আমি জানি না, এমনকি শেষ পর্যন্ত 11-এ তিনি ড্রপ হয়ে যাবেন কিনা, সেটাও একটা বড় প্রশ্ন আছে। একাদশের পরিবর্তন কি হবে এটা বলা খুব মুশকিল, কারণ লাস্ট ম্যাচ বাংলাদেশ কিন্তু লম্বা সময় ধরে একই একাদশ খেলিয়েছে। শেষ ম্যাচে যে একটা পরিবর্তন করেছিল, সেই পরিবর্তন আবার জাকির আলীকে ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু সেটাও খুব বেশি কাজে আসেনি। পেসার সংখ্যা কমিয়ে ফেলেছিল, যেটা নিয়ে অনেক প্রশ্নের জন্ম হয়েছে। এখন এই ম্যাচটা আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ হয়তো 3 পেসার নিয়ে খেলবে, এবং সেক্ষেত্রে শরীফুল হয়তো বিশ্বকাপে তার ফার্স্ট ম্যাচটা পেয়ে যাবেন। তিনি বাংলাদেশের সবচেয়ে ইনফর্ম বোলার ছিলেন টি-20 বিশ্বকাপের আগে, ইনজুরিতে পড়লেন, তারপরে পেস অ্যাটাক ভালো করলো বলে তিনি জায়গা পেলেন না। শেষ পর্যন্ত এরকম একটা ক্রুশিয়াল ম্যাচে তিনি সুযোগ পেতে পারেন। এখন কি ফর্মুলায় পাবেন, পেসারদের মধ্যে কে বাদ যাবে? কারণ তানজিম সাকিব সবচেয়ে বেশি ফর্মে, তাসকিনের আগে ড্রপ হয়েছেন আমরা দেখেছি। মুস্তাফিজ আবার ভালো করছেন না, শুরুতে অনেক ভালো করেছিলেন, কিন্তু পরবর্তীতে তার অবস্থাটা খুব একটা ভালো না, আপনি যদি লাস্ট 2টা ম্যাচ দেখেন। ফলে এখানে 11 নিয়ে একটা প্রশ্ন, সংশয় বা একটা নাটকের সম্ভাবনা আছে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি ব্যাটিংয়ে যান, সেখানে তানজিদ তামিম টানা ব্যর্থ হয়েছেন,
তার পাশাপাশি লিটন দাসের কথা তো বললামই, নাজমুল শান্ত শেষ দিকে একটু রান করেছেন কোনো রকম। সাকিব আল হাসানের পারফরমেন্স একদমই সাদামাটা, মানে এই পারফরমেন্স সাকিবের সঙ্গে মানানসই নয়। হৃদয় কিছু ম্যাচে রান করেছেন, আবার শেষ কতগুলো ম্যাচ একইভাবে আউট হয়েছেন উইকেটের উপর হাঁটু গেড়ে শট খেলতে যে এলবিডব্লিউ। এটা খুবই মানে কি বলবো অন্যায় ধরনের আউট। যিনি আমাদের ফর্মে তৌহিদ হৃদয়, তার কাছ থেকে এটা প্রত্যাশিত নয়। ফলে সব কিছু মিলে এই যে একটা ইনকনসিস্টেন্সি, সেখানে টপ অর্ডারে আবার কোনো অপশনও নেই। আপনি যদি সৌম্য সরকারকে ফেরান, সৌম্য সরকার এমন কিছু করেননি যে তাকে ফেরাতেই হবে, কিন্তু ফেরানো কেন? শুধুমাত্র একটা চেঞ্জের জন্য চেঞ্জ, যে ঠিক আছে ওকে একটা বিশ্রাম দিয়ে একে খেলিয়ে দেওয়া এরকম, কিন্তু এটা কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ হবে না যদি চেঞ্জ হয়। আর যদি চেঞ্জ না হয় তাহলে তো বাংলাদেশ আগের মতোই থাকবে। কিন্তু আফগানিস্তান তো একটা চাপে আছে, যেহেতু তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তারা জানে বাংলাদেশকে যদি তারা হারাতে পারে তাদের একটা দারুণ সম্ভাবনা সেমিফাইনাল খেলার। এবং আফগানিস্তান যে ব্র্যান্ড অফ ক্রিকেট রিসেন্টলি খেলে, তাতে সেমিফাইনাল না, তারা যদি ফাইনাল খেলে, যদি চ্যাম্পিয়ন হয়ে যায়, তাতেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। ফলে সেরকম একটা জায়গায় যখন বাংলাদেশ তাদের প্রতিপক্ষ, তখন চাপটা কিন্তু তারাই বেশি, প্রেশার ফিলটা তারা বেশি করবে। এখন সেই সুযোগটা নেওয়ার একটা ভালো সম্ভাবনা। বাংলাদেশ যদি প্রেশারলেস ম্যাচ খেলে, হিসাব নিকাশ সব বাদ, বাংলাদেশের আফগানিস্তানকে হারাতে হবে। হারিয়ে বিশ্বকাপ আমরা শেষ করলাম, এটা একটা স্বস্তি এবং আনন্দের বিষয়। এবং আফগানিস্তান যদি দল হিসাবে দেখেন, বাংলাদেশের চাইতে অনেক এগিয়ে এমন তো দল না। বাংলাদেশ আফগানিস্তান কাছাকাছি জায়গায় দাঁড়ানো একটা দল। ফলে এই জায়গাটায় বাংলাদেশ জয় পেতেই পারে। এরকম একটা প্রেশারলেস ম্যাচ খেলতে পারলেই বাংলাদেশের জন্য কাজটা সহজ হবে। তবে একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে, রশিদ খান এই বিশ্বকাপে আফগানিস্তান অধিনায়ক, তিনি কিন্তু খুব ভালো ছন্দে নেই। এখন এই যে লেগ স্পিন, এই লেগ স্পিনই কিন্তু বাংলাদেশের বড় ভয়ের কারণ। আপনি যদি বিভিন্ন ম্যাচ তাকিয়ে দেখেন, সেই জায়গাগুলোতে এই লেগ স্পিনাররাই বাংলাদেশের ভুগিয়েছে, কি টি-20, কি ওয়ানডে, কি টেস্ট, সব জায়গায়। হয়তো বা এই ম্যাচটা বাংলাদেশের রশিদ খানই বেশি বেগ দিতে পারেন, এটা আমার একটা আশঙ্কার জায়গা। আর তার পাশাপাশি পেস বোলিংয়ে যেহেতু আমাদের টপ অর্ডার একটা বাজে ফর্মে আছে, সেখানে ফারুকি বাহাতি পেস বোলার, তিনি যে ফর্মে আছেন, টপ উইকেট টেকার রেসে তিনি খুব ভালোভাবে আছেন। ফলে ফারুকিকে সামলানোটা একটা বড় চ্যালেঞ্জ হবে। সুতরাং ফারুকি এবং রাশিদ খান তাদেরকে সামলে যদি বাংলাদেশ একটা ভালো রান করতে পারে, যদি আগে ব্যাট করে, তাহলে সেখানে খুবই সম্ভব। তবে মনে রাখতে হবে, কিংস্টাউনে ভালো রান মানে কিন্তু 180 না, ভালো রান মানে 150-60। ফলে এই জায়গাটা মাথায় রেখে ব্যাট করতে হবে। ঠিক একইভাবে আফগানিস্তান যখন ব্যাট করবে, তখন আফগানিস্তানের রানটাকে 140-এর নিচে নিয়ে আসতে হবে। যদি সেটা করা যায়, জয় শুধুমাত্র তখনই সম্ভব।